তা আমি আর জিজ্ঞাসা করলাম, বউ তোর, আমি কি করে আইনে দিয়া? কয় না স্যার, আপনি কইলে বউ আই পড়বো। হে কইতেছে আপনি কইলে বউ আই পড়বা। সত্যি সত্যি ফোন দিলাম, বউ আইও বললো। আশ্চর্য। তার সময় এক হিন্দু মহিলা আসছে, তার হাতটা এখানে ভাঙ্গে গেছে, তার চাকরি চিকিৎসা দরকার। কি কইতাম যে আমি তোমার কিছু কি করব, আমি নিজে বুঝতেছি তার চিকিৎসার অনেক টাকা দরকার, কিন্তু এত তো আর দিতে পারবো না, বুঝে শোনায় একটা ব্যবস্থা করে দেওয়ান লাগে। তো এটা চাপ পড়ে, তো মানসিক চাপ, শারীরিক চাপ পড়ে, কারণ সমস্যার লেভেল এত বেশি। এটা যারা মাঝে মাঝে আমার বাড়িতে কিংবা ঢাকায় যান, এরা দেখতে পারবেন শত শত হাজার হাজার মানুষের সমস্যা। যেমনি যাবেন এমনি সমস্যার কোনো শেষ নাই, কারণ কোন সমস্যাকে আমরা শেষ পর্যন্ত ভালোভাবে নিষ্পত্তি করে শেষ করি নাই। সব ঝুলে থাকে, সব অর্ধেক হয়ে ঝুলে থাকে, সব কেমন জানি পেন্ডিং থাকে, নিষ্পত্তি হয় না, শেষ হয় না। কিন্তু আস্তে আস্তে গ্রামের সাথে আমরা দূরত্ব হয়েছে, আমরা শহরে চলে গেছি। আমি শহরে গেছি তখন আমি ক্লাস 6-এ পড়ি। সুনামগঞ্জে পড়ছি ম্যাট্রিক পর্যন্ত। আমি ক্লাস 6-এ পড়া অবস্থায় 1991 সালে সামারসর থেকে চলে গেছি আমরা সুনামগঞ্জ। সুনামগঞ্জ থেকে গেছি হলো ঢাকায়। ঢাকায় কলেজ পড়ছি, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম অনেকেই শুনবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি আইন। তারপরে বিদেশে পড়ছি, লন্ডনে, আমেরিকায়। আমরাও এই গ্রাম বাংলার এই ধান ক্ষেত, হাওর, আইল ক্ষেত, মাছ, খেও, খোলা, এগুলো দেখিয়ে আমরাও বড় হয়েছি। কিন্তু একটা সময় পরে মাঝে মাঝে আমরা বাড়িতে আসতাম, ম্যাক্সিমাম বেশি সময় আমরা শহরে থাকতাম। আমার মনে আছে এখনো, সুনামগঞ্জে যখন পড়তাম তখন সামারসর থেকে নৌকা দিয়া জয় কলস পর্যন্ত যাইতে হইতো, 7 ঘন্টা সময় লাগতো। শীতের দিনে 7 ঘন্টা সময়। তো আমরা সামারসরে রাস্তাঘাট এগুলো কিছুই আসিন না, আমরা ট্রলারে ইঞ্জিনের নামের ভিতরে উঠটা খেতা কোতা লয়ে ঘুমাইতাম। সকাল ইঞ্জিনের নাও আসিন না, না তো ইঞ্জিনের নাও দেখছি আমি। এর আগে আসিন সোয়ারি নাও, গোস্তি নাও, সোয়ারি গোস্তি নাও। হাতে বাইও আমি সুনামগঞ্জ গেছি, হাতে বাইয়া দাঁড় দাঁড় আর বইটা এটা দিয়া যাইতাম হইল জয় কলস পর্যন্ত। জয় কলসে গিয়ে বাসে উঠতে মুড়িটিন বাস আছে, মুড়িটিন বাস, লক্কর ধক্কর, এই লক্কর ধক্কর বাসে উঠতাম। এরপরে ছিল আসানমারা ফেরি, এই ফেরি পার হইয়া এরপরে সুনামগঞ্জে গেছি। সকালে রওনা দিলে সুনামগঞ্জে যাইতে যেতে সাইঞ্জা হইতো, সন্ধ্যায় গিয়ে সুনামগঞ্জে যাইতাম। আর হোস্টেলে থাকতাম। ওই দিন হোস্টেলে গেলাম, যে হোস্টেলে থাকতাম, গিয়ে দেখি হোস্টেলে এখন আর কোনো ছাত্র থাকে না। 35 জন ছাত্রের হোস্টেল ছিল, এখন আর কেউ নাই, হোস্টেলই বন্ধ হয়ে গেছে, টিচাররা থাকে হোস্টেলের। তো এই কারণে আমরা, যদিও আমরা দুনিয়ার বিভিন্ন জায়গায় গেছি গা, বিভিন্ন জায়গায় আমরা নিজেদের জায়গা করে নিছি, কষ্ট হয়েছে, আমরা পরিশ্রম হয়েছে, সমাজের অন্যান্য মানুষ থেকে সংগ্রাম করেই আমরা উপরে উঠছি। এই জন্য গ্রামের মানুষের প্রতি একটা বাড়তি দরদ কাজ করে। এখন আইসা যখন দেখি মানুষ একই সংগ্রাম করে, একই কষ্ট করে, একই পরিশ্রম করে, তখন মনে হয় এখানকার মানুষকে টাইম না উপরে তোলা দরকার। তো ব্যক্তিগতভাবে টানাটানি করে কিছু উপরে তোলা যায়, এটা চেষ্টা করতেছি আমি, যারে যেখানে যেভাবে সম্ভব, যার দ্বারা আমার ফোনে সম্ভব, যাকে আমার পক্ষে সাহায্য করা সম্ভব, যাকে আমার পথ দেখানো সম্ভব, এইভাবে আমি চেষ্টা করি। যখন যে আমার কাছে আসে, যেভাবে আসে, তাদেরকে কিছু কিছু লোককে বিভিন্ন জায়গায় যেন পাঠানো যায়, কারো চাকরি দেওয়া যায়, কারো বিদেশে দেওয়া যায়, কারো লেখাপড়া করানো যায়, কারো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা যায়, এগুলো তো চেষ্টা করে যাবই, এগুলো তো কেউ ফেরাইতে পারবে না। কিন্তু গ্রামে আসলে মনে হয় যে এতটুকু চেষ্টা বা এতটুকু সহযোগিতায় বড় কিছু হবে না। বড় কিছু করতে গেলে আরো বিরাট কাজ করা দরকার। ঘুরে ফিরে যে পরিমাণ বিল বাদল দেখলাম এবার, এখন পর্যন্ত এই 8 দিনে আমি
50টা গ্রামে গেছি, 49টা, আর 2টা বাকি আছে, 51টা গ্রাম হইল। এর মধ্যে বড় একটা অংশের লোকেরা অভিযোগ করছে যে মানুষ যখন বিল বাদল আনে, লিজ আনে, সরকার থেকে আনার পরে তার একটা এরিয়া থাকে, যে অতকান এরিয়া হইলো আমার বিলের এরিয়া। তো 2-3 গ্রামের লোকেরা এসে দেখা করছে আমার সঙ্গে এই কথা কইয়া যে স্যার, বিল হইলো এখান থেকে 4 কিলোমিটার দূর, আর আমরা বাড়ির নিচে একটা জালি দাও মাছ পারতাম পারি, যতখান পানি দেখা যায়। পাড়াদাররা কয় এই পুরাটাই বলে বিলের এলাকা। তো এইটা করতে করতে পানি তো তার বাড়ির নিচেও দেখা যায়, মহাদেব গাছ পর্যন্ত তো পানি আছে, আর এর থেকে নামলি তো পানি। তো একটা জালি বাইলেও এখানে এসে নিষেধ দেয়। এটা অভিযোগ করছে 3টে গ্রামের নারী পুরুষরা মিললে। এখন এই যে একটা সমস্যা ধরেন, তাইলে কেন এটা হয়েছে জানেন? ছোটবেলা আমরা যখন ছিলাম তখন প্রচুর মাছ ছিল, প্রচুর মাছ। আমি তো আমার মনে পড়ে আমি দেখছি পাব্যা মাছ, খাদি দেয়া বইয়া পাব্যা মাছ আনতো কার্তিক মাসে। বেদরা মাছ, এখন বেদরা মাছ আর দেখি না, বেদরা মাছ, কই মাছ, জাল। আমার মনে আছে কালাইন্যা, আমরা বাড়ির সামনে কালাইন্যা নিজালি গুনা নামে একটা জায়গা ছিল, লোল্লারসর যাইতে সামারসর থেকে এই উজানগা থেকে নোল্লারসর যাইতে ফাতারের রাস্তা আছে একটা, এখানে একটা বান আছিন। এই বানটা এখানে ওই বেদরা মাছ, বড় বড় পুঁটি মাছ কার্তিক মাসও, এরপরে আসিন কই মাছ, জাল পাতলে ফায়ে ফায়ে লাগতো। এটা আমি দেখছি, তখন আমি ক্লাস 2-তে পড়ি। মানে আজ থেকে আপনার 35, 36, 37 বছর আগে ফায়ে পায়ে আমি এমন দেখছি, এটা আমার চোখে ভাষা এখনো, ফায়ে পায়ে লাগিয়েছে মাছ। সুডানির লাগি কয়েকজন লোক লাগবে কেমনে ছুটাইতে। এরপরে মাছ আইনা ভাগ করে দিত, টুলিত করে নিয়ে এসে ভাগ ভাগ করে দিত। কামান বিল একবার আফাইমে আসিন না, আফাইমার পরিবারের সাথে আমরা খুব সম্পর্ক আছি, মাছের ব্যবসা এগুলো সব উনি একটু করতো। একবার আপনার দেখলাম খুব ছোট, হঠাৎ করে 10-12টা রৌ মাছ লয়ে আইছে। রৌ মাছ, এক একটা রৌ মাছ 9 কেজি থেকে 18 কেজি ওজন, বিরাট বিরাট রৌ মাছ। আমরা দাদার 8 ভাই ছিল, প্রতি ভাইয়ের ঘরে ঘরে একটা একটা করে দিয়ে আসলো। যে বিলে মাছ, এই বিলের পাড়ের খলাতে থাকিয়া সকালবেলা এই বিলে লেঞ্জা মাইরা দুপুরে খাইয়া তারপরে আমি বাড়ি গেছি। নেশার মতো ছিল পাখি মারা। কাইল্লাকোটা রাওরে নাম শুনছে না? কাইল্লাকোটা রাওরে পাখি মারতে গিয়ে জঙ্গলে লুকাই গেছে, অনেক জঙ্গলে। এদিকে জঙ্গল আছে, রফিনগরের জঙ্গল কইতে। এই রফিনগরের জঙ্গলের ভিতরে অনেক পক্ষী পাওয়া যেত। তো এগুলা আমরা দেখছি। এখন এগুলা পরিবর্তন হয়ে গেছে, এগুলা আর আগের মতো নাই। এখন একটা মাছে সোনার টুকরার মতো। আমার তো ধারণা একটা 12 কেজি ওজনের রৌ মাছ এখন কোনো বিলে ধরা পড়লে আশেপাশের লোক দেখতে হইব এটা কি জিনিস, ছবি তুলবো, মোবাইল তুলবো, ভিডিও করব, পাইছি একটা। অথচ 10-12 কেজি ওজনের রৌ মাছ আসিন অহরহ পাওয়া যায়। গাগট মাছ, আমার চক্ষ ভাষা এখনো গাগট মাছ। একটা আত্রা বিল আছে, আত্রা গাং, নাম শুনছেন? এটা হইলো সামারসর থেকে বলপাত্তা যাইতে হাতের বামে, ধুলি বিল পার হইয়া মানিকদা থেকে পার হইয়া একটু সামনে গিয়ে আত্রা। এখানে পাওয়া যাইত শীতল মাছ। একটা লোক আছেন যে শীতল মাছ, আমি গপটি কেন করতেছি এই কারণে, আমরা গ্রামের প্রতি আমাদের খুব আকর্ষণ। একটা লোক ছিল, শীতল মাছ তো গভীরে থাকে, অনেক পানির নিচে থাকে না, শীতল মাছের নিয়ম কিন্তু এটা পানির নিচে থাকে। তো শীতল মাছ বায় না, এই ফুডি দেয়, ফুডি। একটা লোক আছেন যে ফুডিটা দেখে মাছ মারতে পারত, এটার নাম ছিল ফুডি শিকারি। এই লোকটার সাথে আমি একবার শিকারে গেছিলাম। সে কেমন করে
এমন মানে এমন করে একটা বুদ্ধি করে ঠিকই মাছটা লাগাই দিল আর কি। মাছ তো দেখে নাই, দেখছে ফুটিটা, কিন্তু মাছটা ঠিকই বেরিয়ে ফেলছে। সাংঘাতিক। তাসিদ নামে একটা বন্দুক শিকারী ছিল, এর নাম ছিল তাসিদ, রফিনগরের, এখনো আছে, লোকটা বয়স হয়ে গেছে। উনি খুব ভালো পক্ষী মারতে পারতো। একেবারে জঙ্গলের ভিতরে বইয়া, শীতের দিন, পৌষ মাস, কাঁপার কথা, এর ভিতরে বইয়া একেবারে ঝুম করে বসে থাকতো। পক্ষী আস্তে আস্তে কাছে ভিড়তো, এরপরে গুলি মারতো, এটা পক্ষী আমরা ধরে নিয়ে আসতাম। এই স্মৃতিগুলো আমাদের গ্রামের প্রতি আমাদেরকে আকর্ষণ করে। যদিও আমরা ঢাকা শহরের সবচাইতে ভালো জীবনযাপন করি, বাংলাদেশের সবচাইতে সম্মানজনক জীবনযাপন যদি বলেন, তাহলে এর মধ্যে আমরা এরকম সম্মানজনক জীবনযাপন করি। বাংলাদেশে যদি আপনি 100 জন লোক খুঁজে বাইর করেন যাদেরকে মানুষ ইজ্জত করে, সম্মান করে, উপর আল্লাহ আমাদেরকে এরকম ইজ্জত সম্মান দিছে, এরকম সম্মান পাওয়া যায়, চেয়ার পাওয়া যায়, বসতে পাওয়া যায়, দেশে পাওয়া যায়, বিদেশে পাওয়া যায়। কিন্তু ওই যে আজ থেকে 40-45 বছর আগে যার সঙ্গে আমাদের গন্ধযুক্ত আছে, এইটা মাথার মধ্যে লাগেই থাকে। এটা অনেকটা ওই যে কয়লা ধইলে নাকি ময়লা যায় না, এটা এরকম হয়েছে। এটা ব্যাপারটা এরকম হয়েছে। আর নাইলে তো ভুলে যেতে পারতাম। আমি একসময় ভুলেও গেছিলাম, আসলে মোটামুটি ভুলে গেছিলাম, কারণ খুব বেশি ইয়ে হইতো না, অ্যাট্রাকশন হইতো না। স্কুলে বা কলেজে যখন পড়তাম, ইউনিভার্সিটিতে পড়তাম, যেদিন বিশ্ববিদ্যালয়ে ছুটি হইতো, এই দিন রাতের বেলা বাড়িতে পড়তাম, মানে খালি দৌড়ায় বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। কিন্তু তারপরে দীর্ঘদিন এই উকালতি পেশায় টেশায় গিয়া একটু ভুলে গেছিলাম। কিন্তু এখন এমন একটা অ্যাট্রাকশন তৈরি হয়েছে, আকর্ষণ তৈরি হয়েছে, খালি কোন রকম ভাবে বন্ধ হয়, বৃহস্পতিবার শেষ হয়, শুক্রবার শুরু হয়, তো বৃহস্পতিবার সন্ধ্যাবেলা খালি মনে চায় জায়গা 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 জায়গা। এইটা একটা নেশার মতো হয়ে গেছে। আয়ে দেখি বাড়িতে অন্তত 200-300 লোক বেরিয়েছে, অমুকের এই সমস্যা, তমুকের এই নাই, তমুকের এই নাই। একজনে আয়ে কয় আমার পায়ে চিকিৎসা দরকার। মাঝে মাঝে হাসি, আমি কি ডাক্তার, আমি চিকিৎসা করতে পারবো? কিন্তু গরিব মানুষ বুঝে না, হে মনে করে আসলে বুঝি চিকিৎসাও হয়েছে। মানুষটা কত সরল দেখেন। এরপরে একজনে কইতেছে ওই দিন যে বউ এর জামাই কাজে লাগছে, বাচ্চারা তুই বউ গেছে গা, এখন ধরছে তার বউ আইনে দিতাম। তা আমি আর জিজ্ঞাসা করলাম, বউ তোর, আমি কি করে আইনে দিয়াম? কয় না স্যার, আপনি কইলে বউ আই পড়বো। বিশ্বাসটা দেখছেন? বউ তো তার, বউ তার আমার না। কইতেছে হে, কইতেছে আপনি কইলে বউ আই পড়বা। সত্যি সত্যি ফোন দিলাম, বউ আইও বললো। আশ্চর্য। এক দেখি আমরা সমাজের একটা ঈদগাহ আছে, একটা ছোট্ট বাচ্চা, কত 9 মাস বয়সের একটা বাচ্চা নিয়ে একটা মহিলা কান্দে 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 বিচার দিল, স্যার আমার বাপের বাড়ি পাঠাই দিছে, জামাই আমারে নেয় না, আপনি ডাকেন। পরের দিন সকালবেলা ছেলেটা ডাকলাম, বাড়িতে গিয়া মিলেটে দিয়া 5,000 টাকা দিলাম, দিয়ে কইলাম যে এদিরে কিনে টিনে কাপড় চোপড় কিনে লয়ে যা। এবার আইয়া দেখি একেবারে শোকের সংসার করে বেড়াইতেছে। এইটা খুব বড় ঘটনা না, ছোট, কিন্তু মানুষ তো এটা, যত গরিবই হোক না কেন, মানুষ তো এটা। মহিলাটাও মানুষ, পুরুষটাও মানুষ। তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ বাচ্চাটা, আরো বেশি ইম্পর্টেন্ট। বাচ্চাটা, এর কি দোষ? বাপ মায় না মারামারি করছে, বাচ্চা তো আর কিছু করে নাই। তো 9 মাস বয়সের এই বাচ্চাটা কই থাকবে? বাপ দিয়ে দিছে একটা, কেউ নাই, গরিব মানুষ। এভাবে যদি মার বাড়িতে জায়গা, বাপের বাড়িতে জায়গা, বউ, আমরা দেশের মানুষ বাপ খাওয়ানোর সমর্থ নাই, এরকম বহু লোক আছে। হে আর উল্টা গালিগালাজ করে, কে আইসস, হে তো যন্ত্রণা পাই আইছে, কিন্তু তার যন্ত্রণাটা কে লাঘব করবে? এইগুলা আমাদেরকে খুবই মারাত্মক ভাবে আহত করে। এই জন্যই আসলে আমি গ্রামে আসি ঘুরে ঘুরে। এটা করতে তো কষ্ট হয়, এই কাজটা হাতে নিতে গিয়া আমাদের তো চাপ পড়ে অনেক, শারীরিক চাপ পড়ে, মানসিক চাপ পড়ে, আর্থিক চাপ পড়ে, পরিবেশগত চাপ পড়ে। শারীরিক চাপ তো বেশ কঠিন হয়। প্রতিদিন সকালবেলা 9টার সময় বাইর হই, রাত ফিরি 10টার সময়, গিয়া দেখি আরো 100 লোক বসে রয়েছে। এটা শেষ করতে করতে বাজে 12টা, কালকে বাজছে 1:30টার সময় এক হিন্দু মহিলা আসছে, তার হাতটা এখানে ভেঙে গেছে, তার চাকরি চিকিৎসা দরকার। কি কইতাম?
কইতাম যে আমি তোমার কিছু কি করব, আমি নিজে বুঝতেছি তার চিকিৎসার অনেক টাকা দরকার, কিন্তু এত তো আর দিতে পারবো না, বুঝে শোনায় একটা ব্যবস্থা করে দেওয়ান লাগে। তো এটা চাপ পড়ে, তো মানসিক চাপ, শারীরিক চাপ পড়ে, কারণ সমস্যার লেভেল এত বেশি। এটা যারা মাঝে মাঝে আমার বাড়িতে কিংবা ঢাকায় যান সেটা দেখতে পারবেন, শত শত হাজার হাজার মানুষের সমস্যা। যেমনি যাবেন এমনি সমস্যার কোনো শেষ নাই, কারণ কোন সমস্যাকে আমরা শেষ পর্যন্ত ভালোভাবে নিষ্পত্তি করে শেষ করি নাই, সব ঝুলে থাকে, সব অর্ধেক হয়ে ঝুলে থাকে, সব কেমন জানি পেন্ডিং থাকে, নিষ্পত্তি হয় না, শেষ হয় না। এখন এগুলার জিনিস আমি মাঝে মাঝে ভাবি যে এই সমস্ত ঝামেলা আমার মাথায় নেওয়ার দরকার কি, আমি এগুলার অ্যাভয়েড করে যাই। একবার ভাবছিলাম যে আর যাব না, পরে আবার নিজে নিজে ভাবলাম না গেলে হবে কি, না গেলে একটা বড় অংশের মানুষের মধ্যে এখনো নিরাপত্তাহীনতা আছে অনেক। 5ই আগস্টের পরে বড় একটা অংশের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আছে। সে মনে করে আমি থাকতে পারবো কিনা, আমার কেউ বিরক্ত করবে কিনা, আমার ওষুধের দোকানটা কেউ ঝামেলা করবে কিনা, আমার বাড়ির পাশের 1 হাত জায়গা দখল করে নেবে কিনা, আমার বিলটা জোর করে নিয়ে যাইব কিনা, আমারে বাজারে গিয়ে উঠতে দিব কিনা, বাজারে গিয়ে উঠতে 2টা কথা কইতাম পারবো কিনা, কিংবা বিচারটা পাইমো কিনা, এরকম মনের ভিতরে দুগুর বুগুর দুগুর বুগুর দুগুর বুগুর আছে। তো যত না বেশি মানুষকে আর্থিক উপকার দরকার, তার চাইতে বেশি দরকার হলো মানুষের নিরাপত্তার জায়গাটা কিভাবে কিছুটা হলেও আশ্বস্ত করা যায়। এই জন্যই আমার বারবার নিজের সিদ্ধান্ত নিয়ে আবার চেঞ্জ করে ফেলি, না আমি তো নিরাপত্তাহীনতায় নাই, আমার তো নিরাপত্তাহীনতা নাই, কিন্তু এর তো আছে, আমি তো নিরাপদে আছি। আমার এই নিরাপত্তার চাইতে ওই লোকটার নিরাপত্তা, গ্রামের একজন দরিদ্র মানুষ, তার তো নিরাপত্তা দরকার, তার মনের ভিতরে শান্তি দরকার। নিরাপত্তা, কেউ তো কার শরীর ভেঙে ফেলতেছে না, মারে ফেলতেছে না, কিন্তু মনের ভিতরে যখন দুগুর বুগুর থাকে তাহলে মন দুর্বল থাকে। এটাই হলো সবচেয়ে বড় নিরাপত্তা। মন পরিষ্কার করে দিতে যদি পারেন যে না আমারটা আমি খাইবো, আমারটা আমি করব, আমারটা আমি চলবো, আমার বাড়ি আমার, আমার ঘর আমার, আমার সব আমার, আমার ব্যবসা আমার, আমার বাণিজ্য আমার, আমার 2 হাত জায়গা 2 হাত জায়গায় আমার, আমার চাকরি আমার, আমার বিল আমার, আমার বাদল আমার, তাইলেই দেখবেন একটা মানুষের মনের ভিতরে একটা বিশ্বাস তৈরি হয়, আশ্বাস তৈরি হয়। আমি মূলত ঘুরে ঘুরে বেড়াই গ্রামগুলোর মধ্যে, এই আস্থাটা, বিশ্বাসটা যেন আরো গভীর হয়, মজবুত হয়, স্বাধীনতা ভোগ করতে পারে। আমি এসে যখন শুনলাম, আমাকে বলল যে চোরের গ্রামে নানান অসুবিধার কারণে কামারগার লোকেরা কারো গরু, কারো জাল, কারো নৌকা, কারো ইঞ্জিন, কারো কানের লতির সিরা দুল, একবারে রাজাস, এটা বলে নিয়ে যায়। এর চাইতে বড় নিরাপত্তাহীনতা কি আছে? যদি আমার গরুটা আমি বাইন্ধে রাখি আর বান্দা গরুটা একবারে লয়ে যায়, এটা আবার আমারই তার কাছ থেকে টাকা দিয়ে ছুড়ে আনতে হয়, তাইলে তো আমার আম সালা সবই গেল। গরু তো আমার, বাইন্ধে রাখলাম আমি, নিয়েও গেল, আবার টাকা দেও, তারপর ছুটে আনো, মনে হয় জানে হ্যাঁ মালিক আমি কিনে আনবো। আমার ধারণা বিগত 2 মাসের ভিতরে এই ধরনের আর কোনো ঘটনা ঘটে নাই। ঘটছে 2 মাস? এইটা আপনারা মাথায় রাখবেন। আমি আর কিছু করতে আর না পারি, আর না পারি, এই কাজ নিরাপত্তার কাজ, আপনার সম্পদের দেখভাল করার কাজ। আমি গতকালকে শুধু এই কারণে আবার গেছিলাম কামারগাঁও, এদেরকে ডাকার জন্য যে খবরদার এই লাতারের ভিতরে যত গ্রাম আছে, একটা গ্রামের মানুষ যেন কয় না যে আমার গরুটা নাই, ধান নাই। আর তা যদি তোমরা করতে না পারো, তাহলে এই দেশের জনগণ তোমাদেরকে এই এলাকায় আর থাকতে দিবে না। তারা আমার কথা দিছিল 2 মাস আগে, 2 মাসের ভিতরে কোনো দুর্ঘটনা করে নাই। আশা করি আগামীতেও তারা এটা করা থেকে বিরত থাকবে। আপনারা আমার একটু সাহায্য করেন, তথ্য দিয়ে সাহায্য করেন, আপনারা ভয়ভীতি কিছু নেবেন না। এরকমের কোনো ঘটনা ঘটলে আমার সুনির্দিষ্ট তথ্য দিয়ে সাহায্য করবেন। সোহাগের কাছে দিবেন, ডাক্তার বাবুর কাছে দিবেন, যেন আমি পাই যাই, তথ্যটা পাই যাই। অনেক সময় আমার না পাইলেও এদেরকে জানাই দিবেন, তাহলে আমি অফিসে থাকি, কাজে থাকি, কাজ শেষ করে পড়লে আমার মেসেজ দিলে, মোবাইলে পাঠাইলে আমি জানিয়ে যাব।
আর আমি যাইনি গেলে অ্যাকশনটা নিতে পারবো, দেখবেন। তো এটা আমার অনুরোধ থাকবে, একটু সাহায্য করেন। আর আমরা আপনারা মিলেমিশে কাজ করি ধরে। আর 10-এর যেটা লাঠি হয়, একের লাগে এটা বোঝা হয়। এখন এই সমস্যার মোকাবেলা করতে গেলে এই যে মানুষ, এই যে অল্প বয়সের মানুষ, বেশি বয়সের মানুষ, মাঝারি বয়সের মানুষ, আমরা এক হইলে এগুলো মোকাবেলা করতে পারবো। এটাতে তার কোনো দলবল নাই। আমার বাড়ি চুরি হবে না, এটা দলের কি হইলো? এটা কিসের রাজনীতি গোড়ার দিন? আমার বাড়ি দরকার, তো আমার ঘর দরকার, আমার রাস্তাঘাট দরকার, এগুলোতে কোনো দল নাই। আমার মন্দির দরকার, এগুলোতে কোনো দল নাই। আমার স্কুল এটা দরকার। এটা আমার যেটি দরকার, এই দরকারটি কি করে আমরা আদায় করতে পারি, এই ব্যাপারে আপনারা যদি আমার সাহায্য করেন, আমি নিশ্চিত। আমি সাতপাড়া বাজারে কথা দিয়ে গেছিলাম আপনাদেরকে। হ্যাঁ, আমি নিশ্চিত। আজকে এরা আমারে কইছে, গতকালকে এরা আমারে কইছে যে স্যার যদি আপনি কোন, তাহলে আমরা নিজেরাই গিয়ে ওই সমস্ত গ্রামে পাহারাদারের ভূমিকা পালন করব। তা আমি বললাম দরকার নাই, অনেক সময় বেড়ায় খেত খায়, তোরার জায়গা থাক, মানুষের গোলমাল করিস না। তাই তো হইল। আমার ধারণা তারা মানবে। আর আপনারা আমরা এক হই, ভালো কাজ করার জন্য এক হই। আমার কোনো অসৎ কাজে আপনাদের সাহায্য করার দরকার নেই। ধরেন যদি দেখতে পান আমি কোনো অসতের পথ অবলম্বন করতেছি, যদি দেখতে পান আমি ঘুষ দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছি, আমার সাহায্য করার কোনো দরকার নাই। সাহস করে বলে দিবেন যে স্যার আপনারা আমরা সাহায্য করব না, তাহলে আমি খুশি হব। সত্য কথা সাহস করে বলতে না পারলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় না। গত পরশুদিন, তার আগের দিন, আমি আজকে 2বার কইছি এই কথাটা। শাল্লায় কলেজ রোডে হাইটটা স্পিড বোর্ডে উঠবো, আটতেছি আমরা 20-30 জন লোক। একটা প্রতিবন্ধী ছেলে 2 পা নাই, রাস্তার মধ্যে দাঁড় করাইছে, দাঁড়ান। আমার বল দাঁড়ান। আমি একটু হতচকিত হয়ে গেলাম। আমি প্রথম ভাবছিলাম মনে হয় কোনো মানসিক প্রবলেম আছে কিনা, না এমনি সব ঠিক আছে, কিন্তু পা। তো বলছে দাঁড়ান। কাছে গেছি, কয় আপনি না কইছিলেন আমার একটা হুইল চেয়ার দিবেন, আমার হুইল চেয়ার কই? এই ছেলেটার সাহসটা দেখছে। এখন এর যদি আমি বেয়াদব বলি তাহলে কি ঠিক হবে? না। সে তার অধিকারের কথাটা, তার প্রয়োজনের কথাটা সাহস করে কইছে। এই যে তার অধিকারের কথাটা, প্রয়োজনের কথাটা সাহস করে কইছে, এই জন্য তার ধন্যবাদ পাওয়ার যুক্ত। এখন যদি উল্টা আমি আরে কই তুই বেয়াদব হয়ে গেছিস, তাহলে তো আর কেউ অধিকারের ব্যাপারে প্রতিবাদ করবে না, করবে না। এটা তার হক। তার হকটা কিনে নিয়ে এসে গতকালকে রাতে তার হুইল চেয়ার, আমি মৌলভীবাজার থেকে আইন না, গতকালকে রাতে 9টার সময় হুইল চেয়ারে বসাই দিয়ে আসছি। আমার কাছে মনে হয়েছে এই বাচ্চাটা যে আমার হইতো, আমার 2 ছেলে আছে, এটা যদি আমার হইতো, আমি হুইল চেয়ার কেন, আমি তো একেবারে রাজপ্রাসাদে গাড়িতে করে নিয়ে আসতাম। কিন্তু ও তো গাড়ি চায় না, ওই সর্বোচ্চ চাওয়া তার হুইল চেয়ার, তাতেই সে শান্তি। সে বলতেছে আপনি আমার হুইল চেয়ার দিচ্ছেন, তা আপনি আমার একটা গড় দিয়ে এমপি হইলে। এবার তার সাহস আরো বাইরে গেছে। এইভাবেই মানুষ বড় হয়। এইভাবে যে মানুষ বড় হয়, এটা পরস্পর সহযোগিতা করলে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে ভোটাভুটির রাজনীতির পচা কথা বলতে আসিনি। এই সমস্ত ভোটাভুটি দলাদলি আপনারা যাভাবে মনে চান, যারে মনে চান, যেখানে মনে চান, এগুলো আপনারা সিদ্ধান্ত। এটা নিয়ে আমার খুব চিন্তাও নাই। আমার সবচেয়ে চিন্তা হলো যদি এমনও হয় যে আমি ভোটে অংশগ্রহণ করি, মানুষ আমাকে ভোটে সাপোর্টও করে, আর শেষ পর্যন্ত ইজ্জত হারাই ফেলতে হয়, তাহলে ওইরকম ভোটাভুটির আমার দরকার নেই। আমি এখানে আসবো মানুষের উপকার করার জন্য। উপকারই যদি করতে না পারলাম, তা ভোটাভুটিতে কি করবো? আমি আসবো মানুষের নিরাপত্তার জন্য। নিরাপত্তাই যদি আমি নিশ্চিত করতে না পারলাম, তাই আপনি আমার ভোট দিলেই কি, আর আপনি আর ভোট না দিলেই কি, যে লাভ হইব শেষ পর্যন্ত সেই কদুই হইব, লাভ নাই। তো আমি আসছি আপনাদের এই নিরাপত্তার জন্য, মানুষের জীবনের মধ্যে কিছুটা পরিবর্তন সূচনা করে। এই পরিবর্তন, আর এই পরিবর্তন যদি করতে না পারি, এই যে কইতেছেন আপনার একটা ছায়া মন্দির, এই ছায়া মন্দিরের যদি ব্যবস্থা করতে না পারি, তাহলে আমি আইসা আজকে বক্তৃতা দিলাম, এটা দেওয়ারই কি অর্থ হইলো, আর না দেওয়ারই কি অর্থ হইলো? এটা যদি আমি আইলাম আর গেলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না, না। দেখেন এই জায়গাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঘুরে ফিরে এত অভিজ্ঞতা হচ্ছে,
অভিজ্ঞতা শুনলাম, জানলাম, সমস্যা বুঝলাম, একটাও সমাধান করতে পারলাম না, কেন আইলাম? আপনি বিলের পাড় দিয়ে ঘুরলেন আর খালি মুসাফিদা করলেন, একটা বিলেও কাটা ফালার নাই, তেলা বইল কি? বিলে কাটা ফালাইছেন, বিল পাহারা দিছেন, শেষ পর্যন্ত খেয়েও বাইরছেন, বেড়ে মাছ মারছেন, মাছ বেচছে টাকা পাইছেন, তবেই না বিল আনার দরকার। আনালে বিল কি? বিল আনলে তো কাটাও ফালানি লাগবো, কাটা ফাললে মাছও জমন লাগবো, মাছ জমলে এটা লাস্টে খেয়েও দিয়ে বেরোনো লাগবো, বেড়ে আবার এটা মারানো লাগবো, মাইরে বিদেশি ফাইকারও লাগবো, ফাইকার হইলে আবার বালা মাছটা বালা দামে, খারাপ মাছটা খারাপ দামে বেচলে 2 কোটি টাকা পাওয়া যাবে, তবেই না বিল বাবার একটা অর্থ হয়। আর নাহলে বিল বাবার কি অর্থ হয়? আর নাহলে তো বিল করে আরো খরচ হইব, লোকসান হইব। তো আমি এরকম যে কাজ করতে আসছি, এটা শুধুমাত্র শুরু না, এটা শেষ পর্যন্ত তো যাইতে হবে। আর না হলে এই সমস্ত কথার কি মূল্য থাকবে? আপনারাই আমারে বদনাম কইবেন, আপনারাই আমারে কইবেন অনেক বড় কথা কইছে, এখন দিয়ে কিছুই করেন, এটা আপনারাই কইবেন। এই জন্যই আমি আপনাদের কাছে আসছি, মিলেমিশে কাজ করব। সবকিছু যে আমি পারবো ব্যাপারটা তা না, সব তো নাও পারতে পারি। কাজ যদি 5টা হয়, 2টা করতে পারি, 3টা পারি, 2টা তো নাও পারি, 2টা তো আমার সীমার বাইরেও থাকতে পারে, 2টা আমার দ্বারা সম্ভব নাও হইতে পারে। কিন্তু যদি আমরা মিলি, আমরা মিললে যদি 3টে কাজ থাকে, আমি যদি একলা করতাম পারি 3টা, সবাই মিললে এটা 4টা করতে পারবো অন্তত পক্ষে। 5টা করতে না পারলে একটা হয়তো আউট হয়ে যাবে। এই জিনিসটাই আমরা বোঝাপড়া তৈরি করেন, মনের বন্ধন তৈরি করেন, মন থেকে মাইনে নেন, আস্থা বিশ্বাসের জায়গা হোক, ভোট এরপরে কি করবেন না করবেন, নিজে যেটা ভালো লাগেন এটাই করবেন। আর এই ব্যাপারে আমার কোনো বাড়তি অনুরোধ নাই। আমি যদি আপনার মন জয় করতে না পারি, আমি ভোট জয় করতে পারবো? এটা সম্ভব? তাহলে আমি ভোটের কথা কয়ে লাভ কি? ভোট কয়ে লাভ হইব? কইব বেটা একটা এই লোকটা দিয়ে পাগল, খালি ভোট 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 করে, কিছুই করলাম না, কিছুই হইলো না, আপনিও আমার চিনেন না, আমিও আমার চিনি না, সম্পর্কও হইলো না, পারস্পরিক উষা হইলো না, যোগাযোগও নাই, কোনো রিলেশন নাই, কিচ্ছু নাই, খালি ভোট দেও ভোট দেও ভোট দেও। তাহলে তো আপনি কইবেন যে এই লোকটা একটা মস্তিষ্ক খারাপ, খালি চায় আর চায়। কি করে চাবো আমি? বিশ্বাসের জায়গাটা গাঢ় না হলে ভোট দেওয়ার দরকার নাই। এই জায়গায় এখন ধরেন আপনারা এখানকার লোক, আপনাদের সমাজের লোক আছে না সাল্লায় আরো বহু জায়গায়, দিরাই আরো বহু জায়গায়, আমি তো দেখছি একেবারে দত্তগ্রাম থেকে শুরু করে একেবারে ওইদিকে শাসকাই পর্যন্ত আপনাদের লোক ঘরে 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 আছে। সাউথ স্ট্রিটেও দিকে আসলাম আপনাদের লোক আছে, এই গ্রামগুলোতে দিকে আসলাম আপনাদের লোক আছে, মেঘনাপাড়ার দিকে এসে আপনাদের লোক আছে, শত শত লোক আছে। এই শ্রেণীর আপনাদের মতো যারা সামাজিক ভাবে একই রকম জীবনযাপন করেন, এরকম হাজার হাজার লোক আছে। তা আপনার মন জয় করতে না পারলে আপনি কি আমার জন্য গিয়া মেঘনাপাড়ায় কইবেন? কইবেন না তো। আর মেঘনাপাড়ার লোক জয় না করলে হেরা কি দত্তপাড়াকে কইব? দত্তপাড়ার লোক যদি আমি ভালো ব্যবহার না করি, হেরা গিয়া শাসকাই কইব, আগুয়াইতে কইব, কিস্তাই কইতে। ঠিক আছে, তাহলে অতকান কথা হইলো চুক্তি আপনাদের সাথে। এই চুক্তিটা হইলো না, ফাঁসের পর দরকার নাই, চুক্তিটা হইলো অতকান আপনারা যে আমাদের বসতে দিচ্ছেন, খাইতে দিচ্ছেন, আদর করতেছেন, সোহাগ করতেছেন, এইটাই তো অনেক প্রাপ্তি, প্রাথমিক প্রাপ্তি, প্রথম প্রাপ্তি। আমরা আপনাদের এখানে আসতেছি, আলাপ করতেছি, সমস্যা না, কথা হইতেছে, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা এখন করা যাবে কোনটা পরে করা যাবে না, এটাও এক ধরনের আলোচনা। এরপরে যখন ফাইনাল কথা আসবে, আমি আশা করব আমরা সব এক হব, আমরা সব কাছাকাছি আসবো। দূরত্ব থাকলে বড় কাজ করা যাবে না, কিন্তু এক হইলে বড় কাজ করা যাবে। তো আমার অনুরোধ হইলো আপনারা এক হবেন, আমাদের প্রতি আস্থা বিশ্বাসের সম্পর্ক ডেভেলপ করবেন, খালি ভোট আর রাজনীতি না, মানুষ হিসেবে। তবেই আমরা শ্রীলঙ্কা পাড়ি দিতে পারবো। সবাই ভালো থাকবেন, দোয়া করুন।